দিকে আমার ফটো, সেটা তো আমি যোগ্যই না। কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, যাতে এই বলাটার জন্য আমার যাতে কোনো ইমপ্রুভমেন্ট আসে, আমার যাতে কোনো ডেভেলপমেন্ট হয়, সেই হিসাবে আমি জিনিসটাকে নিয়েছি। সো এনিওয়ে, আমাকে বলা হয়েছে সত্যজিৎ রায়ের কিছু সিলেক্টেড সিনেমাতে কিভাবে মিউজিকের ব্যবহার হয়েছে সেই বিষয়ে বলার জন্য। সো এই বিষয়ে যখন আমি অধ্যয়ন করা স্টার্ট করলাম, তখন দেখলাম যে ওনার সিনেমাতে মিউজিককে এত বেশি একটা ওয়েপন হিসাবে ইউজ করা হয়েছে, মিউজিক একটা অস্ত্র হিসাবে ইউজ করা হয়েছে। কেন অস্ত্র হিসাবে বললাম? তিনি তো বিশেষ করে তো তিনি ফিল্ম মেকার ছিলেন। সো প্রত্যেকটা সিনেমার এক একটা সিনকে পারফেকশন দেওয়ার জন্য, এক একটা সিনকে কমপ্লিটনেস দেওয়ার জন্য, এক একটা সিনকে ফুলফিলমেন্ট দেওয়ার জন্য তিনি মিউজিককে একটা ওয়েপন হিসাবে ইউজ করেছেন। কিভাবে ইউজ করেছেন, কেন ইউজ করেছেন, সেটা আমি ডিসকাশন যত আগে বাড়তে থাকবে সেটা আমি বলতে থাকবো। সো এখানে প্রশ্ন আসছে যে আমরা সত্যজিৎ রায়ের সিনেমায় কিভাবে মিউজিক ইউজ হয়েছে সেই বিষয়ে আমরা ডিসকাস করবো কেন? কারণটা হচ্ছে, কর্সরা যেরকম বললেন, অস্কার অ্যাওয়ার্ডি, ভারতরত্ন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডি, এমন একজন পার্সোনালিটির কাজকে তো আমরা অধ্যয়ন করতেই পারি, আমরা ডিসকাস করতেই পারি, আমরা স্টাডি করতেই পারি। সেটা করলে আমাদের নিজের লাভ হবে, আমরা বুঝতে পারবো যে কেন উনি ভারতরত্ন হয়েছিলেন, কেন উনি অস্কার অ্যাওয়ার্ডি হয়েছিলেন। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা ওনার কাজকে, ওনার মিউজিককে, ওনার সিনেমাকে তো আমরা ডিসকাস করতেই পারি। সত্যজিৎ রায় সিলেক্টেড ফিল্মস, যখন আমি অধ্যয়ন করলাম তখন দেখলাম যে সিলেক্টেড কিছু ফিল্ম তো দূর, একটা সিনেমার মিউজিককেই একটা টকের বলে শেষ করা যায় না, এটা কয়েকটা এপিসোড লাগবে। কারণ যে বললাম, এত বেশি ইন্ট্রিকেসিস আছে, এত বেশি সূক্ষ্মতা আছে, এত বেশি ফাইন জিনিস আছে যে যতবার দেখা যায় প্রত্যেকবার নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায়। তো সেটার জন্য আমি একটা ফিল্মকে মেইনলি নিয়েছি, যদিও আমার থেকে যেটা দাবি করা হচ্ছে সেটার থেকে আমি একটু সরে যাচ্ছি। আমি নিজে অথরিটি নিয়ে নিলাম স্যার থেকে, একটু আমি একটা ফিল্মকে মেইনলি নেবো, তার সাথে কয়েকটা ফিল্ম আমি জাস্ট টাচ করে যাবো বা কয়েকটা ফিল্মের নাম আমি বলে যাব, কিন্তু মেইনলি আমি একটা ফিল্ম নেব। আর সেই ফিল্মটা হচ্ছে গোপী গাইন বাঘাবাই। সো গোপী গাইন বাঘাবাই, গোপী গান করে, দুটো ক্যারেক্টারের সিনেমা। তোমরা কি কেউ গোপী গাইন বাঘাবাই দেখেছো? আমি স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলছি, গোপী গাইন বাঘাবাই দেখেছো? কে দেখেছে? আচ্ছা, বাঘাকে কোন গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল? ঠিক আছে, এমনি বল। সো গোপী গাইন বাঘাবাই, গোপী গান করে, বাঘা বাজায়, ঢোল বাজায়। সো আমি তোমাদেরকে প্রশ্ন করছি, আমি আমাকে নিজেকে প্রশ্ন করছি, আমাকে যদি এরকম একটা ফিল্মের উপর কাজ করতে বলা হয়, ধরে নিলাম আমি ফিল্ম বানাতে কি কি লাগে সেটা আমি সবকিছু জানি, ক্যামেরা কি করে ইউজ করতে হয়, কি করে সাউন্ড রেকর্ড করতে হয়, কোনখানে কেমন লাইট ইউজ করতে হয়, সে ধরে নিলাম আমি সব জানি। তারপরেও কি আমি এরকম একটা টপিকের উপর সিনেমা বানাতে পারবো? আমার মনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এসে যাবে। কেন? আই ডোন্ট হ্যাভ মাচ গ্রিপ অন দ্যাট পার্টিকুলার টপিক। সত্যজিৎ রায় বাবু যখন এই টপিকটার উপরে সিনেমা বানিয়েছেন, এটা অলরেডি একটা স্টেটমেন্ট যে হাউ মাচ নলেজ হি হ্যাড অন মিউজিক, হাউ মাচ গ্রিপ হি হ্যাড অন মিউজিক, ওনার কতটা দখল ছিল মিউজিকের উপরে। সো সেটা তোমরা তো বেশিরভাগই বলেছো সিনেমাটা দেখোনি, সিনেমাটাতে কিভাবে মিউজিক ইউজ হয়েছে বা কিভাবে তিনি মিউজিকের নলেজকে ইউজ করেছেন এক একটা সিনকে কমপ্লিট করার জন্য, বা এক একটা ডায়লগ লেখার জন্য, বা এক একটা ডায়লগের জন্য, বা এক একটা ফটো দেখানোর জন্য কিভাবে মিউজিকের নলেজ কি ইউজ করেছেন সেটা আমি বলবো। কিন্তু সেটা আমি সিন বাই সিন বলে যাবো, যে প্রথম সিনে কি হয়, একেবারে সিন বাই সিন প্রত্যেকটা বলবো না, মাঝে মাঝে একটা দুটো বাদ হবে। মেইন পার্টগুলো যেগুলো আমি নোট করে এনেছি, যেগুলো আমি বলতে আমার ইচ্ছা করছে, সেই সিনগুলি আমি বলবো।
একেবারে প্রথম সিনে যখন নেম কাস্টিং শেষ হয় তখন দেখা যায় গোপী একটা তানপুরা নিয়ে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখান থেকে কিন্তু ওনার টেস্ট অফ মিউজিক, সত্যজিৎ রায় বাবুর টেস্ট অফ মিউজিক, নলেজ অফ মিউজিক কিন্তু এখান থেকেই বোঝা যায়, যদি আমরা খুব সূক্ষ্মভাবে এটাকে দেখতে পারি। জিনিসটাকে কি ইউজ করা হয়েছে? এখানে কি কেউ সঙ্গীত শিক্ষক বা সঙ্গীত শিক্ষক কেউ আছে? কৌশালী ছাড়া, শুভঙ্কর ছাড়া? ওকে, সো তোমাদের জন্য বেশি ইনফরমেটিভ হবে সেটা। সেখানে দেখানো হচ্ছে তানপুরা নিয়ে যাচ্ছে। সো ওয়াই তানপুরা? সেখানে তো আরো তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে মিউজিকের, উনি দেখিয়েছেন তানপুরা নিয়ে যাচ্ছে। তানপুরাটা বিশেষ করে ইন্ডিয়ান মিউজিক, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। তানপুরাটা ইট ইজ দ্য মোস্ট ইউজড ইনস্ট্রুমেন্ট, যেটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়। সবচেয়ে বেশি কেন বললাম? তবলাও বেশি ইউজ করা হয় না, কারণ আমরা যখন মিউজিক পারফর্ম করি প্রথমে একটা আলাপ পোর্শন গাই, তখন কিন্তু তবলা থাকে না, তানপুরা কিন্তু চলে। একেবারে পারফরমেন্স, যে কোনো পারফরমেন্স, ইট মে বি ডান্স, ইট মে বি ভোকালস, ইট মে বি ইনস্ট্রুমেন্টাল, সবকিছুতে কিন্তু একেবারে ফার্স্ট পয়েন্ট অফ স্টার্টিং থেকে টু দ্য পয়েন্ট অফ এন্ডিং তানপুরাটা কিন্তু চলতে থাকে। আর কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে বলা হয়, ওস্তাদরা বলেন যতক্ষণ না আপনি তানপুরার সাথে রেওয়াজ করা হয় গলা কিন্তু সুরে আসে না, গলা পিন পয়েন্ট টিউনে হয় না। সত্যজিৎ রায় বাবু এই কথাটা ডেফিনেটলি জানতেন, আর উনি জানতেন সেই জন্যই উনি তানপুরাটা দেখিয়েছেন। ওখানে যেহেতু গোপী একজন গ্রামের ছেলে, সেখানে একটা একতারাও দেখানো যেত, দোতারাও দেখানো যেত, বা অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখানো যেত, বা একজন মিউজিকের উপরে যদি নলেজ না থাকা সিনেমা কেউ যদি সিনেমাটা বানাতো, হয়তো তানপুরা ইউজ না করে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দিত, যেটা অনেক সিনেমাতে হয়। কিন্তু উনি দেখিয়েছেন তানপুরা। এইটা থেকেই উনি কিন্তু ওনার মিউজিকের নলেজের একটা বড় ইন্ডিকেশন দিয়ে দিলেন যে হাউ মাচ নলেজ হি হ্যাড। আর কেন ইউজ করেছেন? হি ওয়ান্টেড টু গিভ এ পারফেক্ট ফিনিশিং টু এভরি সিনারিও, এভরি সিন। ওখানে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দিলেই হতো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিলেই হতো। মিউজিক গোপী গান করে, এই কারণ দোতারা দিয়েও তো গান করা যায়, তো দেখিয়েছেন তানপুরা, বিকজ দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। একজন যখন মিউজিকের মানুষ যখন দেখবে, একটা দোতারা নিয়ে গেলে ওর কাছে ওই সিনটা ফুলফিল লাগবে না, কিন্তু যখন তানপুরার সাথে দেখবে উনি ফিলটা কমপ্লিটনেস ফিল করবে। দ্যাট ইজ দ্য গ্রেটনেস অফ সত্যজিৎ রায়। হি ওয়ান্টেড ইচ এন্ড এভরি সিন উইথ ফুল পারফেকশন। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য প্রুফ। নেক্সট সিনে গোপী যখন হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে কিছু লোকের সাথে দেখা হয়, বুড়ো বয়স্ক লোক, ওরা বসে কিছু খেলছে। ওদেরকে বললো যে দেখো, পাঁচপুকুরার যে গোসাই বাবু আছেন উনি আমাকে তানপুরাটা দিয়েছেন। বললো তোকে দিয়েছে? উনি তো বড় ওস্তাদ। বললো হ্যাঁ দেখো না দিয়েছে, একেবারে সুরে টুরে মিলিয়ে দিয়েছে, কান টান পাকিয়ে সুরে মিলিয়ে দিয়েছে। দেখো আমার কান এখনো টনটন করছে। বললো কি তোর কান টনটন করছে? এ তো ইনস্ট্রুমেন্টের কান পাকিয়ে দিবে, সুর করবে। বললো না, উনি বললেন যন্ত্রের সুর যন্ত্রের কানে, তোমার সুর তোমার কানে। যন্ত্রের সুর যন্ত্রের কানে, তোমার সুর তোমার কানে। এই স্টেটমেন্টটা মিউজিকের যে কতটা সত্যি আর কতটা ডিপ, এটা যারা মিউজিক করে ওরা বুঝতে পারবে যে যন্ত্রের সুর যন্ত্রের কানে, তোমার সুর তোমার কানে। খুব লাইটলি বলে দিয়েছে। এটা কমেডি, যেরকম ভাবে গোপী যেরকম ভাবে অ্যাক্টিং করছে, ওনার প্রত্যেকটা ডায়লগ একটা কমিক একটা লাগে, সরলতা আছে তার সাথে। সরলতাও, সেটা একটা দুঃখও লাগে, আবার সাথে একটা হাসিও লাগে। কিন্তু এত লাইট ওয়েতে বলেছে, উনি বলেছেন যন্ত্রের সুর যন্ত্রের কানে, তোমার সুর তোমার কানে। তার মানেটা কি? যন্ত্র তো সুরে এসে গেল, কিন্তু তুমি কখন সুরে আসবে? যখন তোমার গান সুরে আসবে। সেটা প্রত্যেক যারা সঙ্গীত ছাত্রছাত্রী আছে প্রত্যেককে কিন্তু ওনাদের গুরুরা বলে যে আগে কানকে সুরে আনতে হবে। যতক্ষণ অব্দি কান সুরে আসবে না ততক্ষণ কিন্তু কেউ সুরেলা হতে পারে না। হতে পারে গলা ভালো, বাই ন্যাচারাল গড গিফটেড পেয়েছে, শুনে শুনে অবিকল গিয়ে দিচ্ছে, কিন্তু কান যদি সুরে না আসে, বলে না লম্বি রেস কা ঘোড়া, ওই লম্বি রেস কা ঘোড়া হওয়া যাবে না। এইখানে আবার আরেকটা প্রমাণ যে কতটা তিনি অধ্যয়ন করেছেন, কতটা তিনি জানতেন সঙ্গীতের বিষয়ে। যে যন্ত্রের সুর যন্ত্রের কানে, তোমার সুর তোমার কানে। এটা ওয়ান অফ দ্য most important line, one of the most important dialogue to me in this film. যন্ত্রের সুর যন্ত্রের কানে, তোমার সুর তোমার কানে। গেল। তারপর ওনারা বললেন ঠিক আছে একটা গান গেয়ে শোনাও।
বলো গান তো আমি একখানাই জানি, ভৈরবী রাগিনী। এখানে আর একটা কথা আছে, সেটা আমি ভেবে আসিনি এখন বলবো করে, কিন্তু এখন মনে করবো। উনি বললেন ভৈরবী রাগিনী। আমরা যারা রাগ সঙ্গীত করি আর সব জানি রাগ, রাগ ভৈরব, রাগ ইয়মন, রাগ অমুক, রাগ তমুক, কিন্তু উনি কি বলেছেন ভৈরবী রাগিনী। কেন রাগিনী? ভৈরবী তো রাগ বলা যেত, উনি বললেন ভৈরবী রাগিনী। রাগিনীটা কি জিনিস? যখন সিনেমাটা যেটা দেখানো হয়েছে, এটা অনেক আগে রাজা মহারাজাদের সময় দেখানো হয়েছে। আর আমাদের ইন্ডিয়ান মিউজিকে যেটা থাকে রাগ, রাগ মিউজিক, সেই রাগগুলোর ক্লাসিফিকেশন করা হয় ঠাট আর রাগ। আমি খুব ডিটেলিং এ যাচ্ছি না, যারা সঙ্গীত ওরা বুঝতে পারবে, সঙ্গীত যারা করে। ঠাট আর রাগ, ঠাট রাগ ক্লাসিফিকেশন করা হয়, এটা করেছিলেন ভাতখণ্ডেজি। কিন্তু বিফোর ঠাট রাগ ক্লাসিফিকেশন, ইট ওয়াজ রাগ রাগিনী ক্লাসিফিকেশন। আর রাগ রাগিনীর 4টা মত আছে, সেটা হচ্ছে শিব মত, হনুমান মত, কল্লিনাথ মত আর ভরত মত। আর প্রত্যেকটা মতের মতে ভৈরবী কিন্তু ভৈরবীটা কিন্তু রাগিনী, কোনোখানে কিন্তু ভৈরবী রাগ না, ভৈরবীকে রাগিনী বলা হয়েছে। তার মানে ভৈরবটা মেল, আর ওই মেল ফ্যামিলির ফিমেলটা হচ্ছে ভৈরবী। সো আগেকার দিনে রাগ রাগিনী ক্লাসিফিকেশন ছিল। তো যেহেতু ওই রাজার দিনের জিনিসটা দেখানো হয়েছে সিনেমাটাতে, ওই জন্য উনি ভৈরবী রাগ বলেননি, কিন্তু উনি দেখিয়েছেন ভৈরবী রাগিনী। দেখেন এই একটা ওয়ার্ড, এই ভৈরবী রাগিনীটা প্রমাণ করে দিচ্ছে যে উনি মিউজিকের কত বইপত্র, কত নলেজ উনি ঘেটেছেন, কত নলেজ উনি গেদার করেছেন শুধু একটা ওয়ার্ড ইউজ করার জন্য। আমাকে যদি সিনেমাটা বানাতে দেওয়া হতো, আমি ভৈরবী রাগই বলতাম বা রাগই বলাতাম বা রাগই লিখতাম, কিন্তু উনি লিখেছেন ভৈরবী রাগিনী। কতটা অ্যাকিউরেসি! তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা একটু শোনো, যে তোমরা যদি ফিউচারে কোনো ক্রিয়েটিভ কাজ করো বা আমরাও যদি ক্রিয়েটিভ কাজ করি, দিস আর দ্য থিংস টু বি লার্ন, যে কতটা অ্যাকিউরেসি থাকতে লাগবে। এমনি তো অস্কার পেয়ে যাননি, এমনি তো ভারতরত্ন হয়ে যাননি, কতটা অ্যাকিউরেট হতে হবে যে ভৈরবী রাগিনী। তারপরে ও ভৈরবী রাগিনী গাইল। ভৈরবী রাগিনী গাওয়ার পর একেবারে বেসুরা গিয়েছে, তো গান তো জানে না, কিন্তু গান গাওয়ার বিরাট শখ, খুব বেসুরো হয়েছে। বেসুরো হওয়ার পর ওরা বলল তুমি এক কাজ করো, আমাদের যে রাজা মশাই আছেন গ্রামের, ওরা থাকতো আমলকি গ্রামে, আমলকি গ্রামে থাকতো। বললো যে তুমি আমলকি গ্রামের রাজা মশাইকে তুমি গানটা গিয়ে শোনাও, উনি তারপর দেখো তোমার কি করে, তোমাকে সঠিক পথ দেখাবে। গোপী কি করলো, খুব আনন্দ পেল। সেই আনন্দে বাড়ির দিকে গেল। পরদিন ভোরবেলা রাজা মশাইকে গানটা গিয়ে শোনাবে। সেই আনন্দের যে ফুর্তিটা, খুব এক্সপ্রেসিভ, তাই না? আনন্দের যেটা মিউজিক, খুব লিমিটেড মিউজিক ইউজ করতেন, কিন্তু একদম লিমিটেড, যতটুকু ম্যাক্সিমাম টাইম সিনেমা সাইলেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কম। যেখানে দরকার আর যতটুকু দরকার, মনে হতো যে মিউজিকটাকে পাল্লা দিয়ে ওজন করে নিত নাকি, যে এতটুকুই লাগবে মিউজিকটা। ওই থাকে না ডিজিটাল পাল্লা, ডিজিটাল, ওই মনে হয় যে ওটাতে ওজন করে নিয়েছে যে এতটুকু মিউজিকই লাগবে, আমার এতটুকুই চাই, মনে হয় মিউজিকটা শুনলে, যদি আমরা মিউজিকটা মন দিয়ে শুনি। বাড়িতে গেল। পরদিন সকাল ভোরবেলা, মাঝখানে আরো একটা দুটো সিন আছে। পরদিন ভোরবেলা রাজার রাজবাড়ির সামনে ও রেয়াজ করছে, খুব বেসুরো রেয়াজ করছে। রেয়াজ করতে করতে রাজা শুনলো, রাজার কানে গেল, রাজার ঘুম ভেঙে গেছে যে বেসুরা গান শুনে। তখন গান তো আর না, মানে চিৎকার চেঁচামেচি হয়ে আছে তখন। তো রাজা ডেকে পাঠালেন, ওকে নিয়ে আসো, কে এত নয়েজ পলিউশন করছে। আনার পর রাজা বসে আছেন, ওর সাদা সিধা মানুষ গেছে তানপুরাটা হাতে করে নিয়ে। বলল নাম কি? বললো আমার নাম গোপীনাথ গাইন। চেঁচাইছিলি কেন? রাজার প্রশ্ন, চেঁচাইছিলি কেন? বললো আমি তো চেঁচাইনি রাজা মশাই, আমি গান করছিলাম ভৈরবী রাগিনী। বলে সপ্তক জানা আছে? বলে আগে হ্যাঁ। তৃতীয় স্বরটি কি? বলে গা। আর ষষ্ঠ সুর? মন করবে, মিউজিক ডায়লগ গুলো কিন্তু মিউজিক্যাল ডায়লগ,
হ্যাঁ না, প্রত্যেকটা স্টেজে কিন্তু ওনার মিউজিক্যাল নলেজ কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। ডায়লগগুলো যখন, হ্যাঁ না, মিউজিক্যাল সপ্তক জানা আছে, তো মিউজিকের মানুষ নলেজ না থাকলে ডায়লগ লিখতে পারে না। সপ্তক জানা আছে, বললো হ্যাঁ। তৃতীয় সুরটা কি, বললে গা। আর ষষ্ঠ সুর ধা। দুয়ে মিলে কি হয়? সবাই হাসতে লাগলো, গাধা হয়। সবাই হাসতে লাগলো, বললো একে গাধার পিঠে বসিয়ে তাড়িয়ে দাও গ্রাম থেকে। সাথে সাথে তাড়িয়ে দিল। এই তাড়িয়ে দেওয়ার সময়ের যে মিউজিকটা, তোমরা যদি সিনেমাটা দেখো, আমরা তোমরা বলেই বলছি, বা মেইনলি স্টুডেন্টও কইছো, যদি সিনেমাটা দেখো, এই তাড়িয়ে দেওয়ার সিনটা একটা বিভৎস একটা মিউজিকটা কি শ লোকের চিৎকার, সাথে নেগাড়া বাজছে, হ্যাঁ। আর এই সিনটাতে সেটাই দরকার ছিল, সেখানে শ্রুতি মধুর মিউজিকের দরকার নেই, সেখানে বিভৎস রসাত্মক একটা মিউজিকের দরকার। হাজার শ মানুষ চিৎকার করছে, সাথে সাথে নেগাড়া বাজছে। কিন্তু ওর বাবা, গরিব বাবা, একা একটা জায়গায় দাঁড়িয়ে দেখছে ওর ছেলেকে গাধার পিঠে বসিয়ে চিরকালের জন্য গ্রাম থেকে বের করে দিয়েছে, আর দেখে দেখে দৃশ্যটা কাটছে। একই সময় সেখানে সেই দৃশ্য সিনটা কিন্তু আবার করুণ রসাত্মক, হ্যাঁ, টু এক্সপ্রেস দ্য সিন, টু এক্সপ্রেস দ্য ইমোশনস, টু এক্সপ্রেস দ্য অ্যাস্থেটিক ফিলিং। প্রথম যখন গ্রামের মানুষরা যখন তাড়িয়ে দিচ্ছে, বিভৎস একটা মিউজিক, শ মানুষের চিৎকার, নেগাড়া বাজছে, চিৎকার চেঁচামেচির মধ্যে এর মধ্যে বের করে দেওয়া হলো। পরের চিন্তা যখন বাবাকে দেখানো হলো, একা একটা জায়গায় দেখছে ছেলে চলে যাচ্ছে, যেন গাধার পিঠে বসে অপমানিত হয়ে কাঁদছে, চোখে জল মুছলো, মিউজিকটা কিন্তু আবার ইউজ অফ মিউজিক, কিভাবে মিউজিককে ইউজ করেছেন। তারপর গোপী যাচ্ছে, চলে যাচ্ছে গাধার পিঠে বসে বসে। বিকেল হয়ে আসছে, ততক্ষণে গোপীর আর ভাল লাগছে না, ও গাধার থেকে নেমে গেল, শরীর পিক ব্যথা করছে, নেমে বললো যা যা আমলকি ফিরে যা। গাধাকে বললো তুই আমলকি ফিরে যা। আর ওখানে ওর দেখা হলো বাঘার সাথে, বাঘাকেও গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। ও তো সাংঘাতিক বাজায়, গোপী যেমন সাংঘাতিক গায়, বাঘাও সাংঘাতিক বাজায় তখন আর কি, যার জন্য গ্রামের থেকে বের করে দেওয়া হয়েছে। আর ওকে বের করে দেওয়া হয়েছে, ও যখন দেখা হলো, বাঘার ক্যারেক্টারটা একটু বেশি কমে সিনেমাটাতে। বাঘা জিজ্ঞেস করছে তোমার নাম কি? হ্যাঁ গোপীনাথ। কোন গ্রাম? আছে আমলকি। তোমার গ্রাম? বলে হর্তকি। ওর গ্রামের নাম হর্তকি, আর ওর গ্রামের নাম আমলকি। ঠিক সেই সময় হঠাৎ করে জঙ্গল, তো জঙ্গলে দেখা যাচ্ছে বাঘ একটা চলে আসে কোথা থেকে যাবে। বাঘ একটা আসার সাথে সাথে যে মিউজিক একদম কম, কিন্তু মিউজিকটা শোনাই যায় না সিনেমাটাতে। ওই যে বললাম যে কান ম্যাচিউর করতে হবে, ওই মিউজিকটা রিয়েলাইজ করতে হবে। মিউজিকটা কি জানো, যারা মিউজিক করো তারা জানতে পারবে, শুধু 4টা শট সা রে গা মা ইউজ করা হয়েছে। বাঘটা ওদের কাছে চলে আসছে, তখন মিউজিকটা বাজে, কমে গেল না? কখন কমলো? বাসটা আসছিল যখন সা রে গা মা হলো, যে বাঘটা আবার ঘুরে চলে গেল, মিউজিকটা আবার কমে গেল। তার মানে কি এক্সপ্রেস করলো? আসছে, ভয় বাড়ছে। কমে গেল। ইউজ অফ মিউজিক, দিস আর দ্য থিংস টু বি লার্ন। কত ছোট জিনিস, বললাম না সিনেমাটা দেখার সময় মিউজিকটা কিন্তু কানে আসে না, নজরে খেয়ালে পড়ে না, কিন্তু যে এইটা কত বড় একটা ইমপ্যাক্ট ফেলছে ওই সিনটাতে। ওই ভয়টা লাগছে ওদের, যে বাঘটা ঘুরে চলে গেল, নিচের রাস্তা বদলে নিল, সাথে সাথে ওদের ওই মিউজিকটা কমে গেল, ওরা সাথে সাথে রিল্যাক্স হয়ে গেল, আর মিউজিকটা কমে আসে। ইউজ অফ মিউজিক। শুধু গান আমি বললাম, কি গান হয়েছে, কেমন হয়েছে, ওটা তো আছেই, কিন্তু এই সূক্ষ্মতাগুলো, এই কারণ সিনেমাতে তো সব সিনেমাতেই গান থাকে, কিন্তু এই সূক্ষ্মতাগুলো কিন্তু আমি মনে করি অনেক বড় রোল প্লে করেছে ওনাকে সত্যজিৎ রায়ের মধ্যে। ঠিক আছে, তারপর বাঘ চলে গেল, রাত্র হয়েছে, সেখানে একটা ইন্টারেস্টিং, সিনেমাটা তো একটা কাল্পনিক একটা কমেডি ফিল্ম, ফ্যান্টাসি কমেডি মুভি। সেখানে দেখেছে হঠাৎ করে ভূত চলে এসেছে, শ ভূত, আর ভূত সেই নৃত্য করছে। আর নৃত্যর মিউজিকটা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সিনেমাটাতে, সবচেয়ে বেশি মানে অ্যাট্রাকটিভ লাগে, সবচেয়ে বেশি ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার যে অ্যাস্থেটিক অ্যাটিটিউড, এই ভূতের মিউজিকটাতে এক্সপ্রেস হয়। কিভাবে হয়, কেন বললাম? ভূত বললে আমরা কি ভাবি? একটা ভয়ানক রসাত্মক
হ্যাঁ না, মিউজিক, ওই ভূত আসছে, মিউজিকটা একটা ভয় লাগার মিউজিক হবে, ওইখানেও সেটাই হওয়া উচিত। কিন্তু সেটা তো এখানে হলে তো চলবে না, কারণ সিনেমাটা তো একটা কমেডি মুভি। কিন্তু ভূতের বিভৎসতাও তো বুঝাতে লাগবে। উনি কিভাবে বুঝিয়েছেন, 8 বা 10 মিনিটের একটা মিউজিক। আমরা যখন গান শুনি 4-4.5 মিনিটের বেশি কোনো গান হয় না নর্মালি, 95-99% 4-4.5 মিনিটের ম্যাক্সিমাম গান হয়। এটা 8 থেকে 10 মিনিটের একটা মিউজিক। সেই মিউজিকটাতে কি আছে, কোনো সুরবাদ্য বাজেনি, কিন্তু সেখানে বাঁশিও বাজেনি, ভায়োলিন বাজেনি, গিটারও বাজেনি, সেতার সরো কিছু বাজেনি, সুরবাদ্য বাজেনি, শুধু তালবাদ্য বেজেছে। এবং তালবাদ্য বললে আমরা কি জানি, তবলা হবে, খোল হবে, শ্রীকল হবে, সেগুলো বাজেনি। তবে বাজলো কি, বেজেছে হচ্ছে সাউথ ইন্ডিয়াতে যেগুলো তালবাদ্য ইউজ হয় সেগুলো, কঞ্জিরা, ঘট্টম, মরসিং করে বাজেছে, সেটা ইউজ আছে, আর মৃদঙ্গম ইউজ হয়েছে। আর এই 4টা ইনস্ট্রুমেন্টের ইউজ, যে কিভাবে ওই সিনটাকে, ওই 8 থেকে 10 মিনিটের একটা শুধু মিউজিক, শুধু ডান্স, এটা কিন্তু বোরিং হয়ে যায় অনেক সময়। কিন্তু ওই 8 থেকে 10 মিনিটের এই 4টা ইনস্ট্রুমেন্টের ইউজের যে একটা মিউজিক আর ভূতের ডান্স, ভূতের কমিক ওয়েতে বিভৎসতাকে প্রকাশ করার যে ওনার ক্যাপাসিটি, জাস্ট আনএক্সপ্রেসেবল। ওনার গ্রেটনেসটা এখানে মানে কমপ্লিটলি প্রকাশ পায়, যে হোয়াই সত্যজিৎ রায় ওয়াজ গ্রেট। ভূত এসছে, ভূত এসে নাচছে, কিভাবে ডান্স, ওনার ভূতের বিভৎসতাকে বোঝাবে, কিন্তু কমিক ওয়েতে, নট এ জোক। তোমরা ভাবো, চিন্তা করো যে ক্রিয়েট করার সময় কতটা ক্যাপাসিটি অফ থিঙ্কিং লাগবে, সেটার জন্য কতটা চিন্তা করার, কতটা ক্রিয়েটিভ মাইন্ড লাগবে, আর কতটা অ্যাস্থেটিক অ্যাটিটিউড লাগবে, সৌন্দর্যটাও থাকতে লাগবে এটার মধ্যে, হ্যাঁ না? সো এই 4টা ইনস্ট্রুমেন্টের ইউজ কি কি বললাম, ঘট্টম, কঞ্জিরা। কঞ্জিরা তোমরা দেখেছো, ছোট থাকে, লেদার ইনস্ট্রুমেন্ট হয়, ছোট একটা ফ্রেমের মধ্যে থাকে, মরসিং আর মৃদঙ্গ। এইখানে ওনার, বললাম যে এইখানে ওনার গ্রেটনেস এই সিনেমাটা সবচেয়ে বেশি প্রকাশ পাচ্ছে। আর ওনার মিউজিশিয়ানশিপটা, ওনার নলেজ অফ মিউজিকটা, এই বললাম 8 থেকে 10 মিনিট তোমরা মন করবে, শুধু এই 4টা ইনস্ট্রুমেন্ট বাজছে, কিন্তু কোনো ধরনের তোমাদের বোর লাগবে না। কারণ হঠাৎ করে তো ভূত চলে আসে, বুঝাই যায় না যে হচ্ছে কি, এটা এগুলো কি নাচছে, বোঝা যায় না তো। 2-3 বার দেখার পর বোঝা যায় সিনেমাটা, আচ্ছা এখানে ভূত আসে। হঠাৎ করে ছায়ার মতন দেখা যায়, কতগুলো ছায়া নাচছে। হ্যাঁ, গান একটা আছে, বিদ্যুৎ কাহিনী, একটু পরে তখন বোঝা যাবে, খোড়া ভূত, কানা ভূত, হ্যাঁ, বাঁকা ভূত, শিরে ভূত, হ্যাঁ, এরকম একটা গান আছে। তো যাই হোক, ওই যখন 8 মিনিটের যখন সেই মিউজিকটা শেষ হয়, তখন ভূতের রাজা প্রকট হলেন, ভূতের রাজা। তো ভূতের রাজা বললেন, ভূতের রাজার কথা বলার স্টাইলটা আবার একটু কমিক হয়েছে, সেটা আমি এখন বলছি না, বলতে পারবো না অ্যাকচুয়ালি, ওই জন্য বলছি না। তো বললো, তোরা খুব ভালো ছেলে, আমি জানি, ভালো ছেলে, ভালো মানুষদেরকে আমি বর দিই, বল তোদের কি বর চাই। তো বললো, মহারাজা আমরা যদি ভালো করে খেয়ে পরে থাকতে পারতাম। বললাম, বললো ঠিক আছে দিলাম, যে যেই জিনিসটা খাবি ওই জিনিসটার নাম করে একে অপরের হাতে তালি মারবি, খাওয়া এসে যাবে। নেক্সট বল, বলে আমরা যেখানে ইচ্ছে সেখানে যদি যেতে পারতাম। ঠিক আছে, এই নিয়ে জুতো দিলাম, এই জুতো পরে জায়গার নাম করে একে অপরের হাতে তালি দিবি, ওখানে পৌঁছে যাবে। তৃতীয় বর বল, রাজা আমরা যদি ভালো করে গান বাজনা করতে পারতাম। দিলাম, দিল বর। এইবার পরদিন সকাল, ভোর হয়ে গেছে, ভোর হওয়াটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে, অন্ধকার অন্ধকার সিনটা পুরো স্পষ্ট, একটা দুটো ছোট মাইল পাখির আওয়াজ শোনা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এই পাখির আওয়াজটা ইউজ করেছে ভোরটা বোঝানোর জন্য। তা ভোর বোঝানো, তোমরা হয়তো ভাবতে পারো ভোরবেলা শুটিং করে নেমে হয়ে যাবে, কিন্তু এত ইজি না। তোমরা যদি কেউ শুটিং করেছে তখন বুঝতে পারবে, ভোরবেলা গিয়ে ওই এত ইজি না, কিন্তু লাইটিং উনি এরকমভাবে ইউজ করেছেন। যাকে তো ভোরবেলা হয়েছে, ভোরবেলা গিয়ে বাঘা টেস্ট করে দেখতে লাগলো যে সত্যি যেটা বর যেটা দিয়েছে সেটা কি হয়েছে কিনা। তো সেখানে একটা গান আছে, যে গানটাকে এখন বিদ্যুৎ গেয়ে দিই, তারপরে আমি এই গানটার ব্যাপারে একটু বলবো। হ্যালো, চেক, হ্যালো।
দেখো রে, দেখো রে, দেখো রে নয়ন মেলে, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার, কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার, আহামরি কি বাহার, আহামরি কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে একটা মাইক নেওয়া যাবে না না একটু একটু পার্ট আমি ধরে দেবো না না ওরা ধরে দেবো মানে সিনেমাটি যখন দেখানো হয় দুটো গান একসাথে হয় ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর, জবর জবর তিন বর, এক দুই তিন যা যায় পড়তে খাইতে পারি, নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পারি, নম্বর দুই নম্বর সানিরা বাবা গারে সাগাইতে পারি, নম্বর তিন নম্বর এমন সুন্দর ভূতের রাজা দিল বল, ভূতের রাজা দিল বল, আহা ভূত মহাভূত কিবা ভূত কিম ভূত বাবা ভূত শানা ভূত খোরা ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর,
বন ভূতের রাজা দিল বন ভূতের রাজা দিল বন ভূতের রাজা দিল বন কে বলবে বড় ভূত, না খেলে নাই কোনো সুখ সো এখানে প্রথম সিনটা এরকম ভাবে দেখানো হয়েছে, প্রথম যখন গোপী ঘুম থেকে উঠলো, ভোর হয়ে আছে, তখন ওই একটু আড়ালে গিয়ে উঠে বাঘাকে ডাকলো। বাঘা উঠে, বাঘা একটু দূরে গিয়ে, গোপী একটু দূরে গিয়ে ওর দেখতে লাগলো, কালকে তো বর পেয়েছি, দেখি তো আজকে সত্যি গাইতে পারি কিনা। তখনও ওই গানটা গেয়েছে যেটা বিদ্যুৎ প্রথম গাইল, দেখো রে নয়ন মেলে জগতের পাহাড়। তারপরে লাইনটা দেখো, দিনের আলোয় কাটে অন্ধকার। কেউ রিয়েলাইজ করতে পেরেছো লাইনটা? দিনের আলোয় কাটে অন্ধকার, একটা গান, এটা সবাই জানে, দিনের আলোয় তো অন্ধকার কাটবেই। ওর ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে। তার আগের দিন রাজা ও টানপুরা ভেঙে গ্রাম থেকে বের করে দিয়েছে গাধায় বসিয়ে, আর আজকে সে গান করতে পারছে। ওর জন্য দিনের আলোটা কি? ভূতের বরটা। আর ওর অন্ধকারটা কি? যে জীবনটা গতকালকে অবধি ছিল। দিনের আলোয় কাটে অন্ধকার। এখন তোমরা গানটা চিন্তা করবে তো, আপনি এবার গাইতে গান বাজাও। 1 2 3 দেখো। এখন তোমরা গানটা শুনবে। এক্সপ্রেস ওয়ে অফ এক্সপ্রেসিং, স্টাইল অফ এক্সপ্রেসিং দ্য ইমোশনস। এখন তুমি গানটা শোনো। দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার দিনের আলো কাটে অন্ধকার কি বাহার। আনন্দের কথা বলছে, ওর আনন্দ কি বাহার দিনের আলো কাটে অন্ধকার আহামরে কি বাহার আহামরে কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার দিনের আলো কাটে তারপর কি হয় সিনেমাটাতে, সাথে সাথে বাঘা তো ঘুমিয়েছিল, ওর গান শুনে বাঘার ঘুম ভাঙে। তারপর বাঘা চলে আসে। বাঘা এতক্ষণ অবধি ওর কি ছিল? আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু একসাথে। গতকালকে অবধি এই গান, কারণ গানটা যখন দেখানো হয়, এক্সপ্রেশন যেটা ইউজ করেছে, সামান্য একটু চোখের জলের ছোঁয়া আছে, কিন্তু মুখে কিন্তু হাসি, হ্যাঁ এটা কি আনন্দের কান্না, আনন্দে আত্মহারা। গাইতে পারছি তো, সুরে গাইছি। গতকালকে অবধি গানের জন্য আমাকে বের করে দিয়েছে গাধার পিঠে বসিয়ে, আজকে আমি সুরে গাইতে পারছি। আনন্দের তো শেষ নেই। দিনের আলোয় কাটে অন্ধকার, ওর জীবনের অন্ধকার কেটে গেছে। আর তখন বাঘা এসছে। বাঘা আসার সাথে সাথে দুইজন আনন্দ শেয়ার করলো। ভূতের রাজায় দিল বর, হ্যাঁ। তখন যে ও যে ওই গানটা গিয়েছে, ওই গানটা গাওয়ার সাথে সাথে তোমরা তো হচ্ছে তো বেসুরা গাইছে কেন, গেয়ে দিয়েছি আমি। এইটাই সিনেমাটাতে একটু বেসুরা, বেসুরা ঠিক না, কিন্তু আনকনভেনশনাল কনভেনশনাল সিঙ্গাররা গেলে পরে যেরকম শোনায়, সিনেমাটাতে ওরকম শোনায়নি। কেন না? ওই জায়গাটা বাঘা গাইছে তো, আর বাঘা তো সিঙ্গার না। কিন্তু ওই এই বেসুরা ভাবটা, এই আনকনভেনশনাল ভাবটাই ওই সিনটার জন্য পারফেক্ট ছিল।
That is why he used such kind of না খেলে নাই কোনো সুর, এরকম ছিল। তাহলে কমিক ওয়েতে কিভাবে এক্সপ্রেস করলো, কারণ বাঘা গাইছে আর বাঘা তো গান করতে পারে না, এইখানে যদি খুব সুরেরা গান দিত ম্যাচ করতো না, হয়তো শুনতে ভালো লাগতো, কিন্তু যখন সিনেমাটা দেখে দেখে যদি আমরা শুনতাম তখন জিনিসটা ম্যাচ করতো না, ডিসব্যালেন্স হয়ে যেত। এই আনকনভেনশনাল ব্যাপারটাই জিনিসটাকে পুরো ব্যালেন্স করে দিয়েছে। দিস ইজ দ্য গ্রেটনেস। আর ওই গানটাতে যেটাতে ছিল প্রথম গানটা, যেটা ওই গানটা তো 100% একটা শ্রুতি মধুর একটা গান, গানটার মধ্যে একটু রবীন্দ্রসঙ্গীতেরও ছোঁয়া আছে, তো সেটা তো হওয়াই উচিত, কারণ যখন ওনার জন্ম হয়েছে 1921, তখন রবীন্দ্রনাথের কত হবে, 41 হলে মোটামুটি 60 বছর বয়স, 61 হলে মোটামুটি 60 বছর বয়স। ততক্ষণে 1913 যদি গীতাঞ্জলির জন্য পুরস্কৃত, ততদিনের ইতিমধ্যে রবীন্দ্রনাথ পুরস্কৃত হয়ে গেছেন, চারদিকে রবীন্দ্রনাথের নাম ডাক, রবীন্দ্রসঙ্গীতের পরিবেশের বড় হওয়া, অবভিয়াসলি রবীন্দ্রসঙ্গীতের প্রভাব তো পড়তেই হবে, এখনই আমাদের উপর পড়ে তো সেই সময় তো পড়বেই। যার জন্য বহু সিনেমাতে, আমি যেরকম বলেছিলাম কিছু সিনেমার কথা বলে, যেমন চারুলতা বা কতগুলো সিনেমাতে এই কি গানটা ফুলে ফুলে ঢুলে ঢুলে বা আমি চিনি গো চিনি তোমারে গানগুলো ইউজ করেছে। আবার এই ক্লাসিক্যাল যেটা টাচটা ইউজ করেছে, এইটা আবার ওই ক্লাসিক্যাল ফিলটা আছে। কেন? সত্যজিৎ রায় ক্লাসিক্যাল ব্যাপারটা তো ওনাকে সবদিনই ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিশিয়ান সবদিনই ওনাকে আকর্ষণ করতো, সেটা আমরা সেই পথের পাঁচালী থেকেই জানি। ওই আরম্ভণীর সিনেমাগুলোতে এক একজন ক্লাসিক্যাল মিউজিকের এক একজন জায়েন্টদেরকে নিয়ে কাজ করেছেন, রবিশঙ্কর, আলী আকবর খান, বিলায়েত খান, মানে এই নামগুলো এরকম, ক্রিকেটে যেরকম তেন্ডুলকার বা বলিউড ফিল্মে যেরকম অমিতাভ বচ্চন বা তার থেকে উঁচু যদি কেউ থাকে, উপরে যদি কেউ, উঁচু মানে হাইটের কথা বলছি না, হ্যাঁ, তার থেকে উপরে যদি কেউ থাকে, ওনাদের মতো হচ্ছে ক্লাসিক্যাল ফিল্ডে রবিশঙ্কর জি, আলী আকবর খান আর বিলায়েত খান, এদের সাথে নিয়ে কাজ করেছে, মানে অবভিয়াসলি ক্লাসিক্যাল মিউজিকের প্রতি একটু মানে ইনক্লাইনেশন ছিলই ওনার, যার জন্য এই গানটাতে ওই সব কিছু ছোঁয়া আসছে। আবার কিন্তু যখন ওই ভূতের রাজা দিল বর যখন আসলো, তখন আবার একটু ফোক এলিমেন্ট আসলো, একটু কমিক ওয়ে আসলো। কেন দিয়েছে? যে আনন্দটা এক্সপ্রেস করার জন্য। তো যাকে ওরা তখন ওই যে না খেলে নাই কোনো সুখ, তো খিদা পেয়েছে, তো আগের দিন বের করে দিয়েছিল গ্রাম থেকে, পরদিন ভোর হয়ে গেছে, ভোর হয়ে আস্তে আস্তে সকাল হয়েছে, সকালটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রথম উঠেছিল ভোর, তারপরে আস্তে আস্তে বেলা বেরিয়ে আসছে, বেলা বেরিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে লাইটিং এ। আর কিভাবে বোঝাচ্ছে? অ্যাক্টরদের আর একটা কুকুর দেখায় ওখানে, যখন ওরা খেতে থাকে তখন ছায়া দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ভোর থেকে সূর্য এবার উঠে এসেছে। অ্যাকিউরেসি গুলো তোমরা দেখবে, হাউ অ্যাকিউরেট হি ওয়াজ। তখন ওই খাওয়া চাই ওদের ইসে করলো, তালি মারলো, খাওয়া এসে গেল, খাওয়া খেতে খেতে খাওয়া টাওয়া শেষ হলো, ভোরবেলা বাঘা উঠেছিল, তারপর গোপী উঠেছিল, গোপী একা গান করলো, তারপর দুইজন মিলে গান বাজনা করলো, ভূতের রাজা দিল বল, তারপর খেলো, খাওয়ার পর ওরা কথাবার্তা বলছে আর কি, দিদিদের কথাবার্তা কি করবে না করবে। তখন দেখে দূর থেকে একটা দল চলে আসছে, আর দলটা গান করে করে আসছে। গানটা কি করছে? গানটা করছে একটা তারানা, এই তারানাটা আছে, যতটুকু শুনে বোঝা যায় তড়ি বা গুর্জরি তড়ির উপরে রাগ, তারানাটা আছে, রাগটা নেই। সো এখানে আমার মনে হয় এটা, বা আমি জোর জবরদস্তি ভেবে নিচ্ছি সেটা না, আমার মনে হয় যে এই রাগটারই তারানাটা খুব কম সময়ের জন্য দেখায় সিনেমাতে, তারানা করে দলটা চলে যাচ্ছে। কেন ইউজ করলেন এইটা? কারণ ওই যে বললাম সময়টা বুঝিয়েছে, ভোর হয়েছে, ভোর থেকে আস্তে আস্তে বেলা বেড়ে যাচ্ছে, তারপর দুজন মিলে গান করলো, খাওয়া দাওয়া করলো, ইতিমধ্যে যদি টাইম হিসাবে নিয়ে হয়তো 7টা-8টা বেজে গেছে, তো তখন এবার 9টা বেজে গেছে। গুর্জরি তড়ি বা তড়ি রাগটা কেন ইউজ করেছে? আমাদের ইন্ডিয়ান মিউজিকে প্রত্যেকটা রাগের একটা সময় থাকে, অমুক রাগটা অমুক সময় করতে হয়। তোমরা একটু বসে যাবে নাকি পিছন দিকে যারা আছো? পেছনে একটু কথা হচ্ছে। প্রথম সময়টুকু এনভায়রনমেন্টটা ঠিক ছিল, এখন আবার একটু পেছনে একটু বেশি বসিয়ে দাও সবাইকে। সবাই বসো। So
আমাদের মিউজিকে প্রত্যেকটা রাগের সময় চক্র থাকে, যেটা রাগের সময় চক্র বলি আমরা। সময় চক্রটা কি? প্রত্যেকটা রাগের একটা একটা পার্টিকুলার টাইম থাকে গাওয়ার। এই রাগটা অমুক সময় গাইতে হয়, এই রাগটা অমুক সময় গাইতে হয়। তো ওইখানে তো দেখাচ্ছে একজন ওস্তাদ, সাথে আরো লোকজন আছে, গেয়ে গেয়ে যাচ্ছে। তো ওস্তাদ যেহেতু ওই সময় রাগই তো গাইবে, তড়ি রাগটা কিন্তু 9টা থেকে 12টার মধ্যে গাইতে হয়। সো হাউ অ্যাকিউরেট হি ওয়াজ, হাউ অ্যাকিউরেট হি ওয়াজ, উনি ওই রাগটাই দেখিয়েছেন। কারো কানেই কেউ এটা রিয়েলাইজই করতে পারবে না যে এটা গেয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কেন ওই রাগটাই ওই সময় ইউজ করলো, সময়টা বোঝানোর জন্য। ভোরবেলা উঠেছিল, গান করেছে দুজন গান, তারপরে দুজন মিলে গান করলো, তারপরে খাওয়া দাওয়া করলো, তারপরে একটু সময় কথাবার্তা বললো, ততক্ষণে ওই রাগটা গাওয়ার তো সময় হয়ে গেছে। একদম ভোরবেলা তো এই একদম ভোরবেলা প্রথম বেলাটা ভৈরবীতে ছিল, ভৈরবী ওই সময় করতে হয়। তারপরে ওই লোকগুলো যখন গিয়ে যাচ্ছে, তড়ি বা গুর্জরি তুড়ির উপর একটা রান্নাটা করে যাচ্ছে, কেন ওই সময় ওই রান্না করতে হয়। সো কত ডিটেইলিং কমেডি ফিল্ম, কিন্তু হাউ ডিটেইল, কত ডিটেইলিং এই কাজগুলো করেছে। ঠিক আছে, তো যাকে তো এখন ওরা দূরে দূরে গেল। তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা শুন্ডি যাচ্ছি। শুন্ডি বলে একটা রাজ্য আছে, শুন্ডি যাচ্ছি। কেন যাচ্ছ? সেখানে গানের কম্পিটিশন হবে। যে গানের কম্পিটিশনে যে জিতবে, রাজা ওকে রাজবাড়িতে রেখে দেবে, ওই জন্য আমরা যাচ্ছি। তো ওরাও গেল, চলো আমরাও যাই, আমরা তখন গান করতে পারি, আমাদের তো চিন্তাই নেই এখন, চলো আমরা যাই। তো একে অপরের হাত দিয়ে হাতে তালি মেরে পৌঁছে গেছে শুন্ডি। মাঝখানে আরো একটু ওদিক ওদিক আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, দরকার নেই সেগুলো আজকের ডিসকাশনের জন্য। ওরা শুন্ডি পৌঁছে গেছে, শুন্ডি পৌঁছে রাজবাড়ি গেল। রাজবাড়িতে এখন যখন ওই কম্পিটিশনের হলটাতে যখন ঢুকবে, সবাই জুতো খুলে ঢুকছে। ওরা তো জুতো খুলে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ ওদের জুতা তো ভূতে দেওয়া, আর ওইখানে তো রাখলে তো ওই জুতো চুরি হয়ে গেলে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। ওরা জুতোটাকে হাতে করে নিয়ে ওই ব্যাগের ভিতরে ব্যাগে রাখতে রাখতে গিয়ে রুমটার মধ্যে ঢুকে। ওই সময়ের মিউজিকটা খুব ইন্টারেস্টিং। ওইখানে কোনো মিউজিক ইউজ হয়নি কিন্তু, বাট কি ইউজ হয়েছে? মিউজিক্যাল নয়েজ। কেন মিউজিক্যাল নয়েজ বললাম? সবাই বসে আছে, সবাই গান করবে, আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ হচ্ছে? তবলা টিউন হচ্ছে, টাং টাং টাং, আবার তবলার আওয়াজ, কোন সুরবাদ্য টিউন হচ্ছে, ট্যাও ট্যাও, আর কন্টিনিউয়াসলি এটা হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা দেখলে একটু আগে এখানেও টিউন করা হয়েছিল, যে কোনো প্রোগ্রামে আগে বাদ্যযন্ত্র যারা বাজান ওরা সুর করে, ওইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ হয়েছে, ওই তবলা সব ইনস্ট্রুমেন্ট সুর করা হচ্ছে। শোনা বোঝা যায় না, কিন্তু যদি মন দিয়ে শোনা যায় তবে বোঝা যায় ওই মিউজিক্যাল নয়েজটাই। আর আমি সবচেয়ে বেশি আমাকে যেটা অ্যাট্রাক্ট করেছে, উনি এই মিউজিক্যাল নয়েজটাকে কিভাবে রেকর্ড করেছে। কারণ যদি তোমরা কি রেকর্ডিং এর কাজ করো, তুমি দেখবে রেকর্ডিং এর কাজটা খুব টাফ হয়, নয়েজ রেকর্ড করা কিন্তু খুব কঠিন। আর এই মিউজিক্যাল নয়েজটাকে ওরকম ভাবে ব্যালেন্সড ওয়েতে রেকর্ড করা, কিভাবে রেকর্ড করলে ওনার গ্রেটনেসটাকে আবার এক্সপ্রেস করছে, যে হাউ গ্রেট হি ওয়াজ। মিউজিক্যাল নয়েজ ইউজ হয়েছে ওই জায়গাটাতে। তারপরে অ্যাজ ইউজুয়াল সবাই গান করছে, সেখানে গোপীও গান করলো। গোপী গান করে জিতে, কোন গানটা করেছে ওইটা বিদ্যুৎ তখন গিয়ে শোনাবে। এই গানটা করার পর গোপী কম্পিটিশনটা জিতলো। বিদ্যুৎ গান গাই হলো। মহারাজা তোমার সেনাম 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 মোরা বাংলাদেশের থেকে মোরা বাংলাদেশের থেকে মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন
তাহারি জন্য রাজা, তবে জানায় আছে ভাষায় অন্য, তোমারে শোনাই ধন্য, এসেছি তাহারি জন্য রাজা মহারাজ। মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শুনো ভরে মন প্রাণ, রাজা শুনো ভরে মন প্রাণ। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা, সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। এমন কথা বলে বুঝে রে সকলে, এমন কথা বলে বুঝে রে সকলে, উঁচা নিচা ছোট বড় সমান রাজা, উঁচা নিচা ছোট বড় সমান মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই ভাষাতেই করি গান, করি গান। মহারাজা তোমারে সেরা। এই গানটা করে গোপী গানের কম্পিটিশনটা জিতলো, কিন্তু তার আগে একটা আমার কথা বলতে থেকে গেছে, ও গাইছিল যখন তখন মনে পড়েছে। ওরা যখন ওই হলটাতে যখন গিয়ে বসলো তখন রাজার এন্ট্রি হয়, আর রাজার এন্ট্রিটাও খুব ইন্টারেস্টিং মিউজিক, একদম একদম নর্মাল একটা মিউজিক। মিউজিকটা কি একটা ছোট একটা বেসিক পাল্টা, এরকম স্বরে বলছে না, ইনস্ট্রুমেন্টে বাজে, রাজা হেঁটে হেঁটে আসছে। জাস্ট ইমাজিন করো, রাজা হেঁটে হেঁটে আসছে, আর রাজা না খুব সরল একটা সফট একটা পার্সোনালিটি। যে শুন্ডির যে রাজা ছিলেন, ওইখানে কোনো সৈন্য ইসে নেই, অস্ত্র শস্ত্র কিছু নেই ওই রাজ্যে, শুধু কি আছে, ভালোবাসা আছে, গাছে ফল আছে, ফুল আছে, একটা সুন্দর একটা শান্তির একটা জায়গা। তো রাজা হলো তেমনই। তো রাজা যখন আসছে, মিউজিকটা হতো see how expressive, আবার অবরোহণ, এইটি, শুধু এইটি আছে। এটা আমাকে যদি বলা হয় ওই রাজার এন্ট্রির সময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাতে, আমি একটু বানানো তো আমি ধারের কাছে যেতে পারবো। আর যখন স্ক্রিনে, যখন সিনেমাতে যখন দেখা যাচ্ছে, অদ্ভুত লাগছে। এই রাজার এন্ট্রি হচ্ছে, রাজার হলো সফট একটা পার্সোনালিটি, তো ওই সফট পার্সোনালিটিটা কিভাবে এক্সপ্রেস করবে? ওই একটা সিম্পল একটা পাল্টাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, রাজার এন্ট্রির মিউজিক হিসাবে ইউজ করা হয়েছে, তাই না? গ্রেটনেস, এগেইন গ্রেটনেস অফ ইট। তো এই গানটা করা হলো, এই গানটা করলে, এই গানটার মধ্যে আবার কি, যেহেতু কম্পিটিশনের গান, গানটা একটু টাফ, টাফ ইন দ্য সেন্স গানটার মধ্যে খুব ভেরিয়েশন আছে। কম্পিটিশন তো, কম্পিটিশনে যা তা গান করলে তো হবে না, কিন্তু আবার মোরা সাদা সিদা মাটির মানুষ, দেশে দেশে যায়, আবার সিম্পলিসিটিটাও আছে, না? কিন্তু ভেরিয়েশনটা আছে। ভেরিয়েশনটা কি করছে, গানটা টাফনেসটা নিয়ে আসছে। আবার ওরা তো সিধা সাদাই তো মানুষরা, টাফ বলে তো ওরা বর পেয়েছে বলে যে গান তো সাংঘাতিক কমপ্লিকেশন করে গাবে তো হবে না, ওরা সিম্পলিসিটি তো থাকবে। ওই সিম্পলিসিটিটাকে সুরের মধ্যে আছে, কিন্তু গানের ভেরিয়েশনটার মধ্যে কিন্তু ওরা ওই কম্বিনেশন অফ সিম্পলিসিটি অ্যান্ড ডিফিকাল্টি গানটার মধ্যে সিম্পলিসিটিটা ওদেরকে এক্সপ্রেস করছে, আর এই ডিফিকাল্টিটা গানের ভেরিয়েশনটা যেন ওই কম্পিটিশনের জন্য একটা পারফেক্ট গান তেমন মনে হচ্ছে, তেমন একটা গান ইউজ করা হচ্ছে। গানটা গিয়ে কম্পিটিশন জিতলো। বাই দ্যাট টাইম হাল্লা থেকে, হাল্লা আরেকটা রাজ্য, হাল্লা থেকে মেসেজ আসে যে 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করো, না হলে আমরা সসৈন্য এসে আক্রমণ করবো। তো ওরা, রাজা খুব চিন্তিত হয়ে গেল। রাজা বলছে যে হাল্লার যে রাজা আমার নিজের ভাই, কিন্তু আজকে দেখো আমারই সম্মান করতে আসছে। তো
তোরা বললো তবে আমরা হাল্লাতে যাই, গিয়ে দেখি। ওদের তো আর যেতে তো সময় লাগে না, জুতো পড়বে, তালি মারলেই পৌঁছে যাবে ওখানে। তো বলে আমরা যাই, ওখানে ঘুরে আসি। বলে তোমরা যাবে? বলে যাই। আমরা তো, ওরা তো জানে না আমরা কে, আমরা গুপ্তচর হয়ে যাবো, কিন্তু ওরা তো জানবে না। ওরা কিছু না করতে পারলে আমরা চলে আসবো। তো ওখানে গিয়ে দেখে রাজা যে খুব ভালো মানুষ, এই শুন্ডির রাজার মতো খুব ভালো মানুষ, কিন্তু গন্ডগোল করছে মন্ত্রী। মন্ত্রী একজন জাদুকরের সাথে মিশে রাজাকে বশে করে সবাই গন্ডগোলের কাজগুলো করাচ্ছে। তো মাঝখানে আরো অনেক কিছু হয়ে যাচ্ছে। তো ফাইনালি যেদিন, আচ্ছা 3 দিনের মধ্যে কেন করতে বলেছে, এটা একটা কথা আছে এখানে। 3 দিনের মধ্যে করার ব্যাপারটা হচ্ছে যে, বললাম যে জাদুকরের সাথে মিলে ওই রাজাকে বশে করে সব গন্ডগোলের কাজ করাচ্ছে। ওই জাদুকরের মেয়াদ 3 দিন অবধি থাকে। 3 দিনের পর জাদুকরেরা জাদু শক্তি থাকবে, ওই জন্য 3 দিনের মধ্যে যা করা করে নিয়ে চাইছে ওরা। তো 3 দিনের দিন মাঝখানে ওরা ওইখানে যায়, ওদেরকে ওইখানে বন্দি করে রাখে। আরো মাঝখানে একটা দুটো গানও আছে, এত গানের ব্যাপারে বলতে গেলে সময় কুলাবে না। তো লাস্টে যখন যুদ্ধের ব্যাপারটা এসে যায়, তখন কি করে, ওইখানে একটা ওরা গান করে। যুদ্ধ যখন সৈন্য এগোচ্ছে শুন্ডির দিকে, হাল্লার সৈন্য যখন এগোচ্ছে, তখন ওখানে একটা ওরা গান করে। গানের যে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে, হাল্লার যে রাজা কি করতো, প্রজাদের খেতে খেতে দিত না, হ্যাঁ, আগ পেটে রাখতো। ওরা তখন বুঝাচ্ছে যে তোমরা এই আগ পেটে আছো, যুদ্ধ করে কি হবে। আর ওদের গান শুনলে না সবাই হিপনোটাইজ টাইপের হয়ে যেত, কেউ কিছু করতে পারতো না। এত ভালো গান করতো, ভূতের রাজা বর দিয়ে দিয়েছে, তো কেউ কিছু করতে পারতো। তখন সবাই শুনছে মন দিয়ে, ঠিকই তো, যুদ্ধ করে কি হবে, মিথ্যে অস্ত্র শস্ত্র। এই গানটা আমার গায়ে না, কিন্তু তারপর একটু কম। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে শহরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে শহরে, কত সেনা হাজারে হাজারে হাতি আর কুচি কাটাকুটি করে, কাটাকুটি হাজারে হাজারে হাতি আর কুচি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, কেড়ে কেড়ে পিঠে সয়, এলো বহু মিছে নয়, কেড়ে কেড়ে পিঠে সয়, এলো বহু মিছে নয়, এলো সেনা লাগে ভয়, লাগে ভয়, লাগে ভয়। আজ বেটাকে বুঝি রে আল্লাহ রাজার সেরা, শস্ত্র ধরে প্রাণটা গেল যাইবে বলে, অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা গেল যাইবে বলে। রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে তোরা যুদ্ধ করে করবি আরেকটু আছে গানটা। তো এই গানটার পরে সৈন্যরা যুদ্ধ করার ছেড়ে, তারপর ওদেরকে অনেক খাওয়া দেয়। ওরা তো খাওয়া আনতে পারে না, খাওয়া দেয় তো যুদ্ধ না, ওরা শূন্য না, যেতে ওরা এগোয় না, সব গন্ডগোল হয়ে যায় আর কি। সেনাদের যেটা এগোনো, যেটা মার্চিং হতে থাকে, ওরা আর যায় না ওরা। আর বাইরের টাইম কি করে, আমি একদম শর্ট করে দিলাম, মাঝখানে আরো কিছু বলার ছিল।
তো বাইদের টাইম কি হয়েছে, সৈন্যরা যেহেতু এগোয় না, আর 3 দিন তো হয়ে গেছে, জাদুঘরেরও জাদুর শেষ, জাদুঘররা কিছু করতে পারছে না, আর ওই সময় কি করে ওরা হালদার রাজাকে শুন্ডিতে নিয়ে চলে যায়। হ্যাঁ, আর বাইদের টাইম কি হয়, ওরা যখন গান করে না, ওই রাজা ওই নেশাটা ভাঙতে থাকে, ও আবার অরিজিনালিতে চলে আসতে থাকে, আবার ওকে ওষুধ দিয়ে আবার আগের ইস্যুতে নিয়ে যায়, আবার ওদের যখন গান শুনে আবার ও ফিরে আসে, না শুন্ডিতে আমি আক্রমণ করবো না, শুন্ডিতে তোমার ভাই আছে, সাথে সাথে ও ওষুধ দিয়ে দেয়, তখন আবার ও যুদ্ধ করার জন্য অ্যাক্টিভ হয়ে যায়। তখন তো আর ওই দিন তো আর কিছু করতে পারছে না, কারণ ওই দিন তো জাদু তো শেষ। ওরা কি করে, শুন্ডিতে নিয়ে চলে যায়। আর বাইরের টাইম আগে একটা কথা বলতে থেকে গেছে আমার, যখন শুন্ডিতে যখন যাবে বলেছিল, ওই হাল্লাতে যখন যাবে বলেছিল, তখন শুন্ডি রাজা বলে পাঠিয়েছিল যদি তোমরা কোনোভাবে যুদ্ধ থামাতে পারো তবে আমার একমাত্র কন্যার সাথে তোমাদের দুজনের একজনের মধ্যে আমি বিয়ে দেবো। আর এই লোভে ওদের চেষ্টা খুব বেড়ে গেছে, যুদ্ধ যে করে থামাতেই হবে, হ্যাঁ, রাজকন্যার সাথে বিয়ে হবে। তো ঘুরে আসলো, ঘুরে আসার পর তো দুই ভাইয়ের মিল, তখন ওই যে বাঘা বললাম না, বাঘা ক্যারেক্টারটা বেশি কমিক, ও এসে একদম টু দি পয়েন্ট, তারপরে প্রফেশনাল আর কি, আচ্ছা রাজামশাই এবার বিয়ের ব্যাপারটা সেরে নিতে হতো না, ডাইরেক্ট ওখানে যাবে টু দি পয়েন্ট, আর কোনো টাইম ওয়েস্ট করার কথাই নেই। কিন্তু তো পছন্দ করেছে গোপীকে, গোপীকে পছন্দ করার জন্য তো রাজা পছন্দ করার জন্য বাঘার তো অবস্থা শেষ, কি করে হবে, এই কথাটা আমার মাথায় এসেছিল আগে। তখন ওই হাল্লা রাজা বললো রাজকন্যা কি কম পড়তেছে, তখন আমার এক কন্যা আছে, তো আলটিমেটলি দুজনের সাথে দুজনের বিয়ে হয়, আর এখানে সিনেমাটা শেষ হয়। আমি এখানেই শেষ করছি, কিন্তু আমি একটা কনক্লুশন করে শেষ করছি, যে আমি দেখলাম, আমি কনক্লুশনে চলে আসছি, আমি জাস্ট হার্ডলি 2 মিনিট বলি। দেখলাম যে মিউজিক সব সিনেমাতে ইউজ হয়, যত মিউজিক আছে খুব কম মিউজিকে, খুব কম সিনেমাতে, এবং সাইলেন্ট মুভি খুব কম সিনেমাতে থাকে যে মিউজিক বা কিছু ইউজ হয় না। এখানে কিন্তু মিউজিক আর সাইলেন্স দুইটা খুব ব্যালেন্সড ওয়েতে ইউজ হয়েছে। আর যে বললাম মিউজিকটা ইউজ হয়েছে, মনে হচ্ছে মিউজিকটাকে একেবারে ওই ডিজিটাল পাল্লাতে ওজন করে তারপরে ইউজ করেছে, যে এতটুকুই লাগবে, এতটুক সময়টাই লাগবে, এতটুকুই লাগবে, তার চেয়ে বেশি লাগবে। আর ওইটার জন্য ইচ অ্যান্ড এভরি সিন ইজ ফুল অফ পারফেক্টনেস, ফুল অফ ফিনিশিং, আর যেন প্রত্যেকটা সিনের অ্যাস্থেটিক্যালি যেন পুরো মানে আমাদের চিত্তকে যেন সেই লেভেলে নিয়ে যাচ্ছে, যে অ্যাস্থেটিক লেভেলে স্বর্গীয় অনুভূতি একটা দিচ্ছে, মিউজিকটাই এত বড় রোল প্লে করছে। এইখান থেকে আমরা কি শিখা উচিত, হোয়াট উই শুড লার্ন ফ্রম দিস, যে আমরা যারা মিউজিক করি, এটা খুব একটা ভুল ধারণা আছে ম্যাক্সিমাম মধ্যে 99.9%, যারা মিউজিক করি আমরা, ওরা হয়তো মিউজিক শিখছি, মিউজিক শিখে যখন দেখছি যে কিছুদিন পরে আর হচ্ছে না, মিউজিকটা ছেড়ে দিলাম। মিউজিক বলে না, যে কোনো ক্ষেত্রে, সেটা স্পোর্টস হতে পারে, এনসিসি হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো জিনিসই একটু শিখলাম তারপরে ছেড়ে দিলাম, কেন এটা তোমার শিখে কি হবে, সেটা কিন্তু না। কেননা এই গোপীগাই বাঘা বাংলা সত্যজিৎ রায়, বা শুধু উনি না, যার যেই সিনেমাতে ভালো মিউজিক ইউজ হয়েছে, একটা এক্সাম্পল যে কিভাবে আমার একটা ডিসিপ্লিনের নলেজ ক্যান বি ইউজড টু মাই প্রফেশনাল লাইফ, টু এনহ্যান্স মাই প্রফেশনাল লাইফ। উনি তো ফিল্ম মেকার ছিলেন, ফিল্ম মেকার হিসাবেই তো সব অ্যাওয়ার্ড বা এসে পেয়েছেন, তারপরে মিউজিক ডিরেক্টর তো ছিলেনই, কিন্তু ওনার মিউজিকের নলেজটাকে কিভাবে ইউজ করেছেন ওনার প্রফেশনাল লাইফ বা ওনার ফিল্ম ডিরেকশনকে আরো বেশি এনহ্যান্স করতে। দিস ইজ দ্য থিং উই শুড লার্ন ফ্রম হিজ ফিল্মস, যে কিভাবে ওনার মিউজিকের নলেজ ছিল, যে বললাম একেবারে ওই তানপুরার থেকে আরম্ভ করে, ওই রাগিনীর থেকে আরম্ভ করে, দক্ষিণ ভারতীয় মিউজিকের বাদ্যযন্ত্র থেকে আরম্ভ করে, ওই ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের থেকে আরম্ভ করে, কোন না এরিয়া টাচ করেছে তোমরা ভাবো, বাদ্যযন্ত্র থেকে আরম্ভ করে কত কিছু না ঘটেছে ওই একটা রাগিনী ইউজ করার জন্য, ওই 4টা ইনস্ট্রুমেন্ট ইউজ করার জন্য। ওই 4টা ইনস্ট্রুমেন্ট কেন ইউজ করে, তার মানে বাকি ইনস্ট্রুমেন্ট গুলো তো জানে, ওই ইনস্ট্রুমেন্ট গুলো সাউন্ডটা কিরকম জানার পরে এই 4টা ইনস্ট্রুমেন্ট সিলেক্ট হয়েছে, সো দ্যাট দিস সিন ক্যান বি এক্সপ্রেসড। সো কতটা জানলে পরে এটা হয়। তো এই মিউজিকের নলেজটাকে কিভাবে উনি ইউজ করেছেন ওনার সিনেমাতে, দিস ইজ দ্য এক্সাম্পল, দিস ইজ দ্য থিং উই শুড লার্ন, যে হাউ উই ক্যান ইউজ আওয়ার নলেজ, যেটা আমরা ছোটবেলা শিখি, মানে অনেক কিছুই আমরা শিখি, এক্সট্রা কারিকুলার যেটা করি বা যেগুলি পড়াশোনা দেখুন, ওইটাকে আমরা কিভাবে আমরা আমাদের প্রফেশনাল লাইফে ইউজ করতে পারি, আমাদের প্রফেশনাল আরো সমৃদ্ধ করার জন্য, আরো এনরিচ করার জন্য। সো এটুকুই আমার বলার ছিল। আমি যে প্রথমে বলেছিলাম তোমাদেরকে, যে বিশেষ করে স্টুডেন্টদেরকে বলেছিলাম তোমরা একটু শোনো ধৈর্য ধরে, এটার জন্যই বলেছিলাম যে এই জিনিসটা আমাদের শিক্ষা হচ্ছে ওনার কাছ থেকে, যে এমনি তো আর আমি বললাম না যে এমনি তো আর
ভারতরত্ন পাননি, এমনি তার অস্কার অ্যাওয়ার্ডই হননি। কেন হয়েছে? এই জিনিসটা, এই সূক্ষ্মতাগুলো, মিউজিক এসছে একেবারে সূক্ষ্ম। একেবারে যে বাঘ আসার সময় যে মিউজিকটা, ওই সূক্ষ্মতাটা তোমরা উপলব্ধি করতে পারো তখন। শুধু 4টা স্বর, রাজা আসছে, রাজার আসার ওই শুধু একটা বেসিক একটা পাল্টা, যে পাল্টাটা আমরা গানের ক্লাসে গেলে প্রথম দিন আমাদের গুরুজনরা শেখায়, ওই পাল্টাটা আর ওই কি অদ্ভুত লাগছে। সো দিস আর দ্য থিংস, অ্যান্ড ইউ বাই দ্যাট টাইম তোমাদের নিজের ওই অ্যাস্থেটিক অ্যাটিটিউডটা কিন্তু ডেভেলপ করতে হবে। তোমাদের জিনিসের প্রতি দেখার, ওই যে বললাম যে তারানাটা ইউজ করছে, তারানাটা কিন্তু 95% মানুষই বুঝতে পারবেন যে ওই রাগের তারানাটা কেন ইউজ করবে। আমি নিজের প্রশংসা করছি না, কিন্তু আমি এটা বলছি যে আমি খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করেছি, যার জন্য এটা আমার মাথায় এসেছে যে আচ্ছা এইটা এই জন্যই হয়তো ইউজ করি, হয়তো বলছি নাও হতে পারে, কিন্তু আমি ওইটা ভেবে যখন দেখি আমার কাছে ওই সিনটা কমপ্লিট মনে হয়। ঠিক আছে, আর দেরি করবো না, এখানে বলি আমি আজকে শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক পিনাক নন্দীকে। আমি সবাইকে বসতে বলবো আরো ঘন্টাখানিক। এবার আমাদের ছাত্রছাত্রীরা মঞ্চে আসবে। পিনাক নন্দী এবং তার সহযোগীদেরকে আমি দর্শক আসনে বসে বাকি অনুষ্ঠান উপভোগ করবার জন্য অনুরোধ করব। আর তার বক্তব্য নিশ্চয় সবাই মুগ্ধ হয়ে শুনেছ, আমি তো নিজে শুনেছি। ওই শেষের দিকে যে মূল কথাগুলো বললেন, তোমরা অনেকেই গান করো, নাচ করো, ছবি আঁকো, শিল্প ব্যাপারটা যে বুঝতে হবে। সত্যজিৎ রায় আর ছবির বাহানায় আসলে শিল্পের ধারণা দিলেন। আমরা তো অনেকেই এখন নতুন যা চলছে, বাজারে যা চলছে, এইসবের পেছনে ছুটি। অনেক সময় গানটা কে লিখেছেন, গানটা মূলে কে গেয়েছেন, গানটা কী ধরনের গান, নাচটা কী ধরনের নাচ, আমরা এইসব খবর রাখি। তো একটু যে ভেতরে যেতে হবে, গেলে সত্যজিৎ রায় বা রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায়, অথবা ইয়া হনি সিং হয়ে দুদিনের জন্য ফিরে যেতে হবে। আমাদের ছেলেবেলা একজন ছিল, আমি এই মধ্যে তো নামও ভুলে গেছি, যাই হোক ইয়া হনি সিং মতো এরকম কত নাম ছিল, তোমরা নামও জানো না এখন, ঠিক আছে। কিন্তু বিলায়ত খান, উস্তাদ আমজাদ আলী খান, এই যে রবিশঙ্করের নাম বলেছেন, আগামী 100 বছর লোকের নামগুলো শুনবে। এ হচ্ছে কথা। যাই হোক, আমি কিছু বলছি না। এবার ছোটখাটো একটা অনুষ্ঠান, আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। পিনাক নন্দীর তো পরিচিতি তার বক্তৃতার থেকেই দিলেন। আমরা তার আগেই আসলে এটা দেওয়ার রীতি, আমরা এটা দিইনি। আমি সেটি দত্তকে বলবো একটু তার সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি তুলে ধরতে। এরপরে আমাদের ছাত্রছাত্রীরা একটা অনুষ্ঠান করবে। অধ্যাপক পিনাক নন্দী আমাদের তিনসুকিয়া জেলারই সন্তান। আজ দুলিয়াজান থেকে এলেও তার বাড়ি তালাপে। অমল নন্দী এবং প্রয়াত উমা নন্দীর সন্তান অধ্যাপক নন্দী সঙ্গীত নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে 2016 সালে। 2018-তে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল করেছেন। এখন সিকিম বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিয়ান রাগা মিউজিক অ্যান্ড স্প্যানিশ গিটার বিষয় নিয়ে পিএইচডি গবেষণাও করছেন। এছাড়াও 2010-এ লখনৌর ভাতখণ্ডের সঙ্গীত বিদ্যাপীঠ থেকে কণ্ঠ সঙ্গীতে, 2011-তে একই প্রতিষ্ঠান থেকে গিটারে, একই সময়কালে চণ্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকে রবীন্দ্রসঙ্গীতের বিশারদ ডিগ্রি লাভ করেন। অসমেও বাইরে সঙ্গীতের নানান প্রতিযোগিতায় ছোটবেলা থেকেই অনেক পুরস্কার অর্জন করেছেন। কর্মসূত্রে অধ্যাপক পিনাক নন্দী এখন জড়িয়ে আছেন সহকারী অধ্যাপক রূপে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ডক্টর ভূপেন হাজরিকা সেন্টার অফ পারফর্মিং আর্টসে। তাছাড়াও তিনসুকিয়া শহরে তার ব্যক্তিগত সঙ্গীত শিক্ষা কেন্দ্রও রয়েছে, যার নাম হচ্ছে আরোহণ মিউজিক একাডেমি। সঙ্গীত নিয়ে নানান রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় আলোচনা চক্র এবং কর্মশালাতে তিনি যোগদান করেন। লিখেছেন অনেক গবেষণা নিবন্ধ। ইতিমধ্যে একটি বইও প্রকাশ